আন্তর্জাতিক শিপিংয়ের জগৎটা কিন্তু বেশ হাইস্টেক একটা খেলার মতো। যখন কোনো কিছু এদিক সেদিক হয় তখন আর্থিক ক্ষতির অঙ্কটাও বিশাল হতে পারে। একজন লজিস্টিক্স ম্যানেজার হিসেবে এই ঝুঁকিগুলো ঠিকঠাক বোঝা কিন্তু কাজের সবচেয়ে জরুরি অংশগুলোর একটা। আচ্ছা, একটা সিনারিও ভাবা যাক। ধরুন মিলিয়ন ডলারের একটা চালান সাগরের মাঝখানে ড্যামেজ হয়ে গেল। কি মনে হয়, ক্যারিয়ার কি পুরো মিলিয়ন ডলারই ক্ষতিপূরণ দেবে, নাকি হাতে ধরিয়ে দেবে সামান্য কিছু টাকা? আজকের আলোচনাটা কিন্তু ঠিক এই মিলিয়ন ডলারের প্রশ্নটা নিয়েই। তো এই মিলিয়ন ডলারের প্রশ্নের উত্তরটা আসলে লুকিয়ে আছে আন্তর্জাতিক সমুদ্র আইনের বেশ কিছু জটিল ধারার ভেতরে। চলুন সেই নিয়মগুলোকে একটু সহজ করে ভেঙে দেখা যাক, যা ঠিক করে দেয় যে ক্ষতির বেলায় কার দায় ঠিক কতটুকু। আমরা যে নিয়মগুলোর কথা বলছি সেটার নাম হলো হ্যামবার্গ রুলস। এটাকে বলতে পারেন একটা রুল বুক, যেটা কেরিয়ারের দায়বদ্ধতার সীমা ঠিক করে দেয়। আর আজ আমরা এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা নিয়েই কথা বলবো। হ্যামবার্গ রুলস অনুযায়ী ক্যারিয়ারের দায়ে হিসাব করার জন্য দুটো আলাদা সূত্র আছে। একজন লজিস্টিক্স ম্যানেজার হিসাবে এই দুটো পদ্ধতির মধ্যে পার্থক্যটা বোঝা কিন্তু আর্থিক সুরক্ষার জন্য খুবই জরুরি। এখানে ক্যারিয়ারের দায় হিসাব করার দুটো অপশন দেখা যাচ্ছে। প্রথমটা হলো প্রত্যেকটা প্যাকেজ বা শিপিং ইউনিটের জন্য 835 এসডিআর। এখন প্রশ্ন আসতে পারে, এই এসডিআর জিনিসটা কি, তাই না? এটা হলো স্পেশাল ড্রয়িং রাইটস, মানে একটা আন্তর্জাতিক মুদ্রা ইউনিট, যার ভ্যালু ডলারের সাথে ওঠানামা করে। আর দ্বিতীয় অপশনটা হলো পণ্যের যা মোট ওজন তার প্রতি কেজির জন্য 2.5 এসডিআর। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো, ক্যারিয়ারকে কিন্তু সবসময় এই দুটো হিসাবের মধ্যে যেটা বেশি হবে সেই পরিমাণ অর্থ ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে। হ্যামবার্গ রুলসের আর্টিকেল 6.1 অনুযায়ী এই নিয়মটা পণ্য প্রেরককে একটা বেশ বড় সুবিধা দেয়। চলুন এবার এই নিয়মের সবচেয়ে জটিল আর প্রায় ভুল বোঝা একটা অংশে যাওয়া যাক, বিশেষ করে যখন শিপিং কন্টেনারের প্রসঙ্গ আসে। বেশিরভাগ ম্যানেজার কিন্তু এখানেই ভুলটা করে বসেন। আর এটাই হলো সেই মিলিয়ন ডলারের প্রশ্ন। যদি একটা পুরো কন্টেনারকে একটা প্যাকেজ হিসাবে ধরে নেওয়া হয়, তাহলে কিন্তু ক্ষতির পরিমাণ সাংঘাতিকভাবে কমে যেতে পারে। তাহলে আসল ঘটনাটা কি? এই কন্টেনারের ধাঁধার উত্তরটা লুকিয়ে আছে শুধু একটা কাগজে, আর সেটা হলো বিল অফ লেডিং। এটাকে যদি শুধু একটা রসিদ ভাবা হয় তাহলে কিন্তু বিরাট ভুল হবে। এটা আসলে ক্যারিয়ারের দায় ঠিক করার সবচেয়ে শক্তিশালী আইনি দলিল। এই টেবিলটা দেখলেই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। বিল অফ লেডিংয়ের ক্ষমতাটা কি সেটা এখানেই বোঝা যায়। দেখুন, যদি বিল অফ লেডিংয়ে জাস্ট লেখা থাকে 1টা কন্টেনার, তাহলে ক্ষতিপূরণ আটকে যাবে মাত্র 835 এসডিআরে। ভাবা যায়? কিন্তু যদি লেখা থাকে 1টা কন্টেনার যার ভেতরে 1000টা কার্টন আছে, তাহলে অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়ায় দেখুন, 8,35,000 এসডিআর, মানে আকাশ পাতাল তফাত। তাহলে প্রশ্ন হলো, এত বড় পার্থক্য কেন? কারণটা খুব সোজা। আইন অনুযায়ী বিল অফ লেডিংয়ে যেভাবে পণ্যের বর্ণনা দেওয়া হবে ঠিক সেটাই প্যাকেজের সংজ্ঞা ঠিক করে দেবে। এখানে দেখুন, আইনের ভাষাতেই কিন্তু ব্যাপারটা পরিষ্কার করে বলা আছে। মূল শব্দটা হলো উল্লেখিত বা এনিউমারেটেড, মানে হলো বিল অফ লেডিংয়ে যা যা তালিকাভুক্ত করা হবে সেগুলোকে আলাদা আলাদা প্যাকেজ হিসেবেই ধরা হবে। আরও সহজভাবে যদি ভাবি, ধরুন বিল অফ লেডিংয়ে যদি শুধু একটা কন্টেইনারের কথা বলা থাকে, তাহলে ওটা একটা বড় সুটকেসের মতো। কিন্তু যদি এর ভেতরে প্রত্যেকটা বাক্সের তালিকা থাকে, তাহলে ওটা একটা মুভিং ট্রাকের মতো, যার ভেতরে সবকিছুর হিসাব আপনার কাছে আছে। সোজা কথায় বিল অফ লেডিংটাই হলো সেই ইনভেন্টরি লিস্ট। কিন্তু এই নিয়মগুলো কি সবসময় একইভাবে কাজ করে? না, এমন কিছু বিশেষ পরিস্থিতি আছে যেখানে ক্যারিয়ারের দায়বদ্ধতার এই সীমাগুলো বদলে যায়। একজন দক্ষ ম্যানেজারের জন্য এই ব্যতিক্রমগুলো জেনে রাখাটা খুব জরুরি। যেমন ধরুন, পণ্য পৌঁছাতে দেরি হলে তার দায়টা কিন্তু অন্যভাবে হিসাব করা হয়। আরও জরুরি একটা বিষয় হলো, যদি প্রমাণ করা যায় যে ক্যারিয়ার ইচ্ছে করে বা বেপরোয়াভাবে কোনো ক্ষতি করেছে, তাহলে তাদের দায়বদ্ধতার কোনো সীমাই আর থাকবে না। আর হ্যাঁ, মনে রাখতে হবে, খুব দামি চালানের জন্য কিন্তু ক্যারিয়ারের সাথে কথা বলে শুরুতেই একটা উচ্চতর মূল্য ঘোষণা করা যায়। এতেই সুরক্ষা আরও বেড়ে যায়। বেশ, এত সব তথ্য থেকে একজন লজিস্টিক্স ম্যানেজার হিসেবে ঠিক কি করণীয়, চলুন সবগুলোকে একসাথে করে
একটা সহজ চেকলিস্ট বানিয়ে ফেলি। তাহলে সব মিলিয়ে করণীয়টা কি? মূলত 3টে কাজ। ১. কন্টেনারের ভেতরে যা কিছু আছে সব কিছুর একটা লিস্ট বানান। ২. সঠিক ওজনটা নিশ্চিত করুন, কারণ মাঝে মাঝে ওজন ভিত্তিক হিসাবটা বেশি লাভজনক হতে পারে। আর ৩. যদি পণ্য খুব দামি হয় তাহলে আগে থেকেই একটা উচ্চতর মূল্য ঘোষণা করার কথা অবশ্যই ভাবুন। শেষ করার আগে চলুন এই সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনটা আর একবার দেখে নিই, কারণ সবকিছুর সারমর্ম কিন্তু এখানেই। বিল অফ লেডিংয়ে যা উল্লেখিত থাকবে আইনত সেটাই সত্যি। মিলিয়ন ডলারের সুরক্ষা কিন্তু এই একটা শব্দের মধ্যেই লুকিয়ে থাকতে পারে। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন, নিজেদের বিল অফ লেডিংগুলো কি পণ্যের সঠিক তালিকা বহন করছে, নাকি সেগুলো আসলে একটা বড় আর্থিক ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে? আজই নিজেদের প্রক্রিয়াটা একবার পর্যালোচনা করে দেখা উচিত।